মাননীয় স্পিকার, আমাদের দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, এই অধিবেশন শুরু হলো 5 জুন 2024-এ এবং আজকে 3 জুলাই অধিবেশন শেষ হচ্ছে। মোট 19 দিনের বৈঠক, মাঝখানে আমাদের ঈদুল আজহা ছুটি এবং অন্যান্য সময় গেছে। মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেন 6 জুন 2024 এবং এ পর্যন্ত আমাদের এই অধিবেশনে বাজেট আলোচনা হয়। সেখানে 236 জন সংসদ সদস্য আলোচনা অংশগ্রহণ করেছেন। 40 ঘন্টা 47 মিনিট আলোচনা হয়েছে। অধিবেশনে 9টি বিল ছিল। স্থায়ী কমিটি বিল সম্পর্কিত রিপোর্ট উপস্থাপিত হয়েছে 3টি। আমরা কমিটিতে বিল পরীক্ষাধীন রয়েছে 2টি আর বিল পাশ হয়েছে 3টি। আর এছাড়া আমরা বাজেট পাশ করেছি 30 জুন এবং আমাদের অর্থ বিল সম্পূরক বাজেট এবং আমাদের নির্দিষ্টকরণ বিল আমরা পাশ করে নতুনভাবে আবার নতুন অর্থ বছরের যাত্রা শুরু। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুষ্ঠুভাবে এটা পরিচালনা করেছেন। আজকে এই বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হবে। আমি পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি 15 আগস্ট। বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একই সাথে আমার মা, আমার 3 ভাই, আত্মীয় পরিবার পরিজন, সেই সাথে সাথে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এবং কর্মরত পুলিশ অফিসার সহ যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর ওই 75 সালেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করি। আমি তাদেরকেও স্মরণ করি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করতে যেয়ে জগন্নিত আওয়ামী লীগের নেতা কর্মী জীবন দিয়েছে, আমি তাদের আজকে স্মরণ করি। আমাদের এই পার্লামেন্টে অনেক সদস্যকে আমরা এর আগে হারিয়েছি, আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এবারে আমাদের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। 2023-24 অর্থ বছরে যে বাজেট ছিল তার থেকে 4.6% গুণ বেশি আমরা দিয়ে এই বাজেট। আর এখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আছে 2,65,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের জন্য আমাদের কতগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যে আমরা আমাদের প্রবৃদ্ধির হার 6.75% বৃদ্ধি করব। কাজে এই বাজেট যেটা আজকে আমরা পাশ করলাম, মাননীয় সংসদ সদস্যরা এখানে আছে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে, যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আরো বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে ঐক্যতা সাধন করতে হবে। এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বাংলাদেশ 71 সালে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের মিত্র শক্তি ভারত। আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক ইতিমধ্যে আমার ভারত সফরে নানা রকম কথা তুলেছে। সেই ক্ষেত্রে আমি কয়েকটি কথা এখানে বলতে চাই। আর এছাড়া বাজেটের এই আরো কতগুলি বিষয় আছে। আমি মাননীয় স্পিকার আপনার কাছে অনুমোদন চাচ্ছি যে একটি পর্যায়ে আমি আমার কিছু কাজ সম্পর্কে এখানে আমি আজকে একটা বিশেষ দিক তুলে ধরবো এবং সেখানে কিছু স্লাইড শো করা, আমি আপনার অনুমোদন চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন সেটা তার মাধ্যমে আমি আমার বক্তব্যটা তুলে ধরবো। এটা আরেকটু
পরবর্তীতে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে। প্রথমে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র 1975 সালে জাতিপিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। সেখানে গণতন্ত্রটা ছিল কোথায়? সেখানে তো মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। মার্শাল ল দিয়ে একজন জেনারেল ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে এরপর তারা রাজনীতিবিদ হন। তার আগে অবশ্য রাজনীতিতে গালি দিয়ে আসে এবং সেই সাথে সাথে দেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু তারা কখনো করতে করেনি। এটা হলো বাস্তব। মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। অবশ্য এটা আমি যেদিন থেকে সেই 75-এর পরে আমরা তো দেশে আসতে পারিনি, তখন যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল, সেই রাতের অন্ধকারে তখনকার রাষ্ট্রপতি সাহেব সাহেবকে অস্ত্রের হাতে অস্ত্র দেখে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল। নির্বাচন নিয়ে যে খেলা, নির্বাচন নিয়ে যে কারচুপি তখন থেকেই তো শুরু। প্রথমে হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স পাওয়া যেত, না বাক্স নাই। তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটা প্রহসন, সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করে যিনি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপতি পদে ইলেকশন করলেন। তারপরে সেটাকে নিরপেক্ষভাবে আবার অনুমোদন দেওয়া হলো। এরপর আবার রাজনৈতিক দল করা এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা, তাদের উপর অত্যাচার করা, তাদের নির্যাতন করা হয়েছে। এবার বারবার কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি। অথচ মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর, যেখানে আমাদের মাথাপিছু আয় বোধহয় 93 বা 94 মার্কিন ডলার ছিল। তিনি তা 278 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছিলেন, যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, কেউ পারিনি, কোন সরকার পারেনি। মাননীয় স্পিকার, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, তারপর সেই যুদ্ধে ভয়াবহ অবস্থা, ওই অবস্থার মধ্যেও এই দেশকে, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করেন। জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল। আমি জানি না পৃথিবীর আর কোন দেশ এই ধরনের বিপ্লবের পর এত বড় অর্জন এত অল্প সময় করতে পারে কিনা। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল, এটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। যাই হোক, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করছে, ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোলার ধান পুড়িয়ে দিয়েছে, কোনো কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ ছিল না, সেই অবস্থা করে দিয়েছিল। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে? কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং ওদিকে ইন্দিরা গান্ধী, তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য, ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারেই কেনাবেচা, ডলারেই সব। এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতির পিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। আবার জানি না এখানে হঠাৎ সেই ভাঙারি কটা বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি।
মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরো 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামী চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয়, ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি। কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা কোনো বিষয়টাই সমাধান করতে করেনি, বা কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে? মাননীয় স্পিকার, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া, সে যখন প্রধানমন্ত্রী, সে গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তেহার ঘোষণা দেয়। এই যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিল। তারপরে আপনার মনে আছে পুশিং শুরু হয়েছিল, সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে। শুধু তাই না, যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম, কিন্তু তাতে কর্ণপাত করেনি। আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে, পানির কথা বলেও নি, সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা। ঠিক খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ও হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সেই সাথে মাননীয় স্পিকার, আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু আমরা 30 বছর মেয়াদী চুক্তি করে আসি। 96 সালে সরকার এসে আমাদের যে ছিটমহল বিনিময় বা 3 ভাগা করিডোর, খালেদা জিয়া, জেনারেল এরশাদ এবং জিয়াউর রহমান, কেউ তো এই সমাধানটা করতে করেনি। এটা শুধু চুক্তি করা হয়নি, সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসাটা, সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু এরপর এটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি কেন? সেটা আমার প্রশ্ন। জেনারেল এরশাদ সাহেবও তো ভারতে গিয়েছিল, কি এনেছিল বাংলাদেশের জন্য? কিছুই না, পারলে সব দিয়ে আসে, হাঁটু ধরে বসেছিল। এটাই হলো বাজে। মাননীয় স্পিকার, আমরা এই স্থল সীমা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমা চুক্তি বাস্তবায়ন করে, এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ছিটমহলবাসীর 68 বছরের বন্দী জীবন থেকে তারা মুক্তি পায়। আজকে তাদের জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি। মাননীয় স্পিকার, যখন আমি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলাম, খালেদা জিয়া বলল এই চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তাই আমি বললাম যে, তখন খালেদা জিয়া ফেনীর সংসদ সদস্য, তখন যে ভালোই তো, উনি কোন পার্লামেন্টে বসবেন, বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে? সেটারও বাধা দিয়েছে। এমনকি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন, যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি, 1800 অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে খাগড়াছড়ি স্টেডিয়ামে। বলেন, পৃথিবীতে অনেক দেশে তো এই ধরনের শান্তি চুক্তি হয়েছে, কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে? কিন্তু তারা করেছিল। আমি সোজা তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলেছি।
শরণার্থী পার্বত্য চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ জিয়ার আমলে শুরু হয় এবং এরশাদ আমার সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, আমরা এসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি, 64,000 শরণার্থী ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করি। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার, আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। এবং কি সর্বনাশটা দেশের জন্য করেছে দেখেন, মিয়ানমারে সেখানে গ্যাস ফিল্ডে গ্যাস, ওখানে ভারত চীন জাপান সকলেরই বিনিয়োগ ছিল। ওই গ্যাসটা বাংলাদেশের ভিতর থেকে ভারতে নিয়ে যাবে। এই যে নিয়ে যাওয়ার সময় আমাদের কাজটা কি, আমরা ওই গ্যাসের থেকে একটা ভাগ নেব, তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সহ এই এলাকায় গ্যাসের কোনো অভাবই হতো না। খালেদা জিয়া সেটা দিতে দেয়নি। কেন দেয়নি? আজকে সেই গ্যাস তো নিয়ে গেছে চীন, আর কোনো দেশ তো নিতে পারছে না। অথচ আমরা সেখান থেকে পেতাম। আমি সরকার আসার পর চেষ্টা করেছিলাম মিয়ানমারের সাথে কথা বলে একটু গ্যাস আনতে পারি কিনা, কিন্তু এটা সম্ভব না, ওটা তা অলরেডি দিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ, আজকে পৃথিবী। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল, খালেদা জিয়া করতে দেয়নি। কেন? সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। আমি বেশি কিছু বলতে চাইনি, এইটা হলো অবস্থা। আজকে আমরা নেপাল ভুটান ভারত বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ নৌপথ যোগাযোগ বন্ধ ছিল, আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। আসলে যে ভারত রেল নিয়ে যাবে। মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? ভারত ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে ভারত হয়ে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। এই হলো অবস্থা, মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো। এটা হলো আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম, কারণ টেকনোলজি বেরিয়ে গেছে, পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায়। কিন্তু অনেকবার, আমি প্রথমবার সরকার হিসেবে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না। যা আমাদের তো এখন ট্রান্সলেশন রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসবো। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্য আমি এটা বললাম। মাননীয় স্পিকার, আর গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি।
অত্যাচার নির্যাতনের কথা শুনি, যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী। আমাদের কোন নেতা এখানে বাকি আছে জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে অত্যাচারিত না হয়েছে? অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করা, এই র্যাব দিয়ে আমাদের নেতাকর্মী হত্যা করা, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে গুলি করে আমাদের 9 জন নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই মাগুরা মার্কা ইলেকশন নামে কি প্রহসন? খালেদা জিয়ার কথা যারা যে বলে, সে তো যেমন এরশাদ সাহেব 88 সালে ভোটারবিহীন ইলেকশন করে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, 90 সালে বিদায়। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1996 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে, জনগণ মেনে নেয়নি, 30 মার্চ বিদায়। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করতে গেল, জনগণ তাকে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখানে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে, সেই নির্বাচন বাতিল হয়েছে, ভাগ্যিস বাতিল হয়েছে। কারণ 2001 থেকে 2006 দেশে কি ছিল? 63টা জেলায় বোমা হয় একই সাথে, 500 জায়গায় বোমা, গ্রেনেড, গুলি, সেখানে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। এই বাংলাদেশ তো সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আর গ্রেনেড হামলা থেকে তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আইবি রহমান সহ অনেককে আমরা হারিয়েছি। কাজে এইভাবে আমাদের বহু নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, সেনাবাহিনীর অফিসার, সৈনিক, বিমান বাহিনী, তাদেরকে তো জীবন দিতে হয়েছে, বারবার কু হয়েছে। এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এবং এদের হাতে নির্যাতিত আমাদের বহু নেতাকর্মীর গায়ে এখন দাগ আছে। সেই অবস্থা থেকে আমরা সবাইকে তো আজকে জনসভা করছে, বক্তৃতা দিচ্ছে, আমরা রেডিও টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি, প্রাইভেট সেক্টর ইচ্ছা মতো টক শো করছে। আমরা তো কারো মুখ চিপে ধরছি না, গলা চিপে ধরছি না, যে যা খুশি বলতে পারে বলুক। আমরা রাষ্ট্র চালাচ্ছি, জনগণের কল্যাণে কাজ করছি, আমরা সেটা করে যাচ্ছি। এই যে এখানে মতি আপা আছে, তার উপর তো হামলা করেছে, সাহারা আপা তার উপর হামলা করেছে, এরকম তো বহু কিছু আমাদের হচ্ছে, যে জঙ্গিবাদ, জেএমবি, হরকাতুল জিয়াদ, বাংলা ভাই ইত্যাদি সৃষ্টি করে সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি। এরপর আবার শুরু হলো অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে, আমি জানি না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা নাকি আমি জানি না, যেভাবে অগ্নি সন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3,800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। সেই 2013, 2014, 2015, বেশি দিন যাওয়া লাগবে, 2023 সালে অক্টোবর, 28 অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে কিনা হত্যা করেছে, আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব পুড়িয়েছে। সেই অবস্থা থেকে অন্তত একটু বলতে পারি যে 2009 ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সবকিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা একটাই, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দেওয়া। আমরা এমডিজি সফলভাবে পালন করেছি, এখন আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এসডিজি বাস্তবায়ন করতে গেলে একটা মানুষের, একটা পরিবারের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি, সামাজিক নিরাপত্তা 115টা। তারপরে একটা বড় কাজ আমাদের, আমরা অনেকগুলি কাজের মধ্যে আজকে একটা বিষয় একটু বিস্তারিত বলতে চাই এবং দেখাতে চাই। কারণ আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। আশ্রয়ণ প্রকল্প 97 সালে যখন সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল, কারণ 91 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে আছে। তখন রিলিফটা আমরা আগে যাই, আওয়ামী লীগ আগে যায়, তখন বিএনপি নেতারাও যায়নি। আর 97 সালে যখন ঘূর্ণিঝড় হলো, আমি ছুটে গিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, সেখানে দেখেছি, এবং সমস্ত জায়গাগুলো আমরা দেখি। মাননীয় স্পিকার, আমরা তখনই সিদ্ধান্ত নিই যে এদেশের মানুষের আমরা ঘর বাড়ি দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি তার লক্ষ্য কি ছিল? তিনি তো সবসময় একটা কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তার লক্ষ্য।